অঙ্কনের কথা শুনে রাগে মাথা গরম হয়ে যায়। আমি অঙ্কনের কাছে গিয়ে ওর নাক বরাবর ঘষে দেই। মুহূর্তেই নাক ফেটে রক্ত বের হয়ে যায়। অঙ্কন নাক ধরে চিৎকার করতে করতে বসে পড়ে। আমি আশেপাশে তাকিয়ে একটা রড খুঁজে পাই। রড হাতে নিয়ে অঙ্কনের কাছে এসে ইচ্ছে মতো রড দিয়ে ওকে মারতে থাকি। অঙ্কন মাটিতে শুয়ে ছটফট করতে থাকে। আমি দৌড়ে গিয়ে আবিরকে আটকাতে গেলে আবির আমার দিকে তাকাতেই আমি ভয়ে পেছনে সরে যাই। আবিরের চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। আবির আবারও অঙ্কনকে মারতে থাকে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। অঙ্কন মাটিতে শুয়ে শুধু নিঃশ্বাস নিচ্ছে, নড়াচড়া করছে না। আমি গিয়ে আবিরের কাছে গিয়ে বলি, প্লিজ ওনাকে ছেড়ে দিন, আর মারলে উনি মরে যাবে। আজ আমি ওকে মেরেই ফেলবো। ওর সাহস কী করে হয় যে তোমাকে এসব বলতে? উনি ভুল কিছু তো বলেনি। আমি একজন আর আমার কাজ এটাই, ওনাকে ছাড়ুন। আমি অঙ্কনকে ছেড়ে দিয়ে আহিয়ার দু বাহু চেপে ধরে চিৎকার করে বলি, তুমি কোনো না, আজ থেকে তুমি মুক্ত এই অন্ধকার জগৎ থেকে। বলি আমি চেক বইয়ে অ্যামাউন্ট আর সাইন করে মাইমুনার হাতে দিয়ে বলি, আজ থেকে আপনি আহিয়াকে চিনেন না, আর আহিয়াও আপনাকে চিনে না। চলো আমার সাথে। বলেই আমি আহিয়ার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে আমার বাসায় চলে আসি। গাড়ি থেকে নেমে আহিয়ার হাত ধরে বাসার ভিতরে চলে আসি। বাসার ভিতরে আসতেই আহিয়া বলে, কেন আপনি এসব করলেন? আমার মতো একজন বিশ্বার জন্য এতগুলো টাকা নষ্ট করলেন, আর এই অঙ্কনকে কেন এমনভাবে মারলেন? কেন করেছি জানি না, তবে তোমাকে ওই অন্ধকার জগতে আমি থাকতে দিতে চাইনি। তাই এখন গিয়ে গোসল করে নাও। আর এটা তোমার বাড়ি, আজ থেকে এটা তোমারই বাড়ি, তোমার কথাই চলবে। বলেই আবির বাসা থেকে বের হয়ে যায়। আমি আবিরের রুমে এসে বেডে বসে আছি। কি চান উনি? কেন আমার জন্য এত কিছু করছেন উনি? কিছু না ভেবে উঠে চলে আসি ওয়াশরুমে। গোসল করে তোয়ালে পেঁচিয়ে রুমে এসে বসে আছি। কি পরবো বুঝতে পারছি না। আমার তো কোনো ড্রেসই নিয়ে আসতে দেয়নি। ওয়ার্ড্রপ খুলে আমি তো পুরো ওয়ার্ড্রপ জুড়ে আবিরের জামা কাপড়। প্রতিটা জামাই অনেক দামি বোঝা যাচ্ছে। একটা শার্ট আর প্যান্ট নিয়ে পরে বেডে বসে থাকি। বাইরে থেকে খাবার নিয়ে ডাইনিং টেবিলের ওপর রেখে রুমে এসে আহিয়াকে দেখে হা করে আছি। কিছু সময় আহিয়ার দিকে তাকিয়ে হাসতে থাকি শব্দ করে। কি পরেছো এটা? মনে হচ্ছে পাঞ্জাবি পরে আছে। কি করব? আমার তো কোনো ড্রেস নিয়ে আসিনি। গোসল করে এসে কি পরবো বুঝতে না পেরে আপনার শার্ট আর প্যান্ট পরেছি। কিন্তু আপনার শার্ট তো অনেক বড়। আমি হাসতে হাসতে আহিয়ার সামনে গিয়ে আহিয়াকে ধরে তুলে ওয়ার্ড্রপ খুলে একটা 3 পিস প্যান্ট আর টি শার্ট বের করে আহিয়ার হাতে দিয়ে বলি, যাও এগুলো পরে আসো। আমি ওনার হাত থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসি। চেঞ্জ করে রুমে চলে আসি। মাথা নিচু করে ওনার সামনে দাঁড়িয়ে আছি। আবির আমার দিকে এগিয়ে এসে আমার থুতনিতে হাত রেখে ওনার মুখোমুখি করে বলে, খুব কিউট লাগছে তোমাকে। আচ্ছা ক্ষুধা পেয়েছি নিশ্চয়ই, চলো আমি খাবার নিয়ে এসেছি, একসাথে খাবার খাবো। বলেই আহিয়াকে নিয়ে নিচে চলে আসি। দুজন খাবার খেয়ে হলরুমে এসে টিভি দেখছি। টিভিতে টম অ্যান্ড জেরি চলছে। আমি চেঞ্জ করতে গেলে আহিয়া বলে এটাই থাক। আহিয়া খুব মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসতে হাসতে আমার ওপর এসে পড়ছে। আমি আজ যেন নতুন এক আহিয়াকে দেখতে পাচ্ছি। টিভি দেখতে দেখতে আমার কোলে শুয়ে পড়ে। আমি আহিয়ার মাথায় হাত বোলাতে থাকি। আমি একটু নিচু হয়ে আহিয়ার কপালে কিস করি। আহিয়া আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে কি দেখছো? আপনাকে দেখছি। এই পৃথিবীতে আজও এত ভালো মানুষ আছে সেটা আপনাকে দেখলে জানতাম না। আচ্ছা এসব ছাড়ো, তোমার আম্মু আর ছোট বোনকেও এই বাসায় নিয়ে আসবো। বিকেলে তুমি আমার সাথে চলবে, ঠিক আছে? আর একটা কথা ভালো করে শুনে নাও, আমি তোমার খালাকে টাকা দিয়ে তোমাকে কিনে নিয়ে এসেছি, এমন কিছু কখনো মনে আনবে না। আর আমি তোমাকে মুক্ত করেই এনেছি,
মুক্ত করেই রাখার জন্য। তোমার কথায় আজ থেকে এই বাসা চলবে। আহিয়া কিছু না বলে আবিরের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। চোখ থেকে পানি পড়ছে। আমার জীবন আবার কখনো এতটা সুন্দর হবে সেটা আমি কল্পনাও করিনি। এই মানুষটা আমার জীবনে এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ওনার কোমর জড়িয়ে ধরে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। আহিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে আমিও সোফায় হেলান দিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। আসরের আজানের সময় ঘুম ভাঙে। দুজন উঠে ফ্রেশ হয়ে নেই। আহিয়া কিচেনে গিয়ে দুজনের জন্য কফি বানিয়ে আনে। দুজন বসে বসে কফি খেতে থাকি। কফি শেষ করে আহিয়াকে নিয়ে ওর বাসায় চলে আসি। ছোট্ট একটা টিনের ঘর। বাসার ভিতরে ঢুকতেই আহিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কিছু হয়নি আম্মু। তোমার শরীর কেমন আছে আম্মু? আমার শরীর এখন ভালো আছে। তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? আমি ঠিক আছি আম্মু। উনি কে রে মা? উনি হলে আমি আহিয়ার বর আন্টি। আহিয়ার বর তুমি? কি রে মা, তুই আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? এখনও করিনি আন্টি, আর আপনাদের নিয়েই করব। হবু বর আমি আপনাদের মেয়ের, আর আমরা আপনাদের নিয়ে যেতে এসেছি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আবিরের দিকে। উনি আমার বর হয়? কি বলছেন এসব উনি? আমার সম্পর্কে সব কিছু জেনেও উনি এসব বলছে। কিছু সময় পর আম্মু আর ছোট বোনকে নিয়ে চলে আসি আবিরের বাসায়। আম্মু আর বোনকে একটা রুম দেখিয়ে দিয়ে আবিরের সাথে আমি ওনার রুমে এসে বসে থাকি। আপনি আম্মুকে মিথ্যা বললেন কেন? কোন কথা মিথ্যা বললাম? আমাদের বাসায় যাবার পর আম্মুর কাছে যা বললেন সেটা তো মিথ্যে কথা। কোনো মিথ্যা কথা নয়। আমি তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য আমার বাসায় রেখে দেব। কি বলছেন আপনি? এসব পাগল হয়ে গেছেন? আপনি আমার সম্পর্কে সব কিছু জেনেও এসব বলছেন? এসব ভুলে নতুন করে জীবন শুরু করো, আর আমি তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই। আমি এটা পারবো না। আপনি আমাকে দয়া করে এসব বলবেন না। কেন বলবো না? তুমি কি চাও না নতুন করে জীবন সাজাতে, নাকি আমি তোমার যোগ্য নই? আপনার যোগ্য আমি নই। আপনি ভুলতে পারলেও আমি ভুলতে পারবো না আমি কোথায় ছিলাম। আমি আহিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর দুই গালে হাত রেখে কপালে চুমু দিয়ে বলি, আমার ওপর বিশ্বাস রাখো। আমার ভালোবাসা দিয়ে পিছনের সব কিছু ভুলিয়ে দেব। মানুষটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কিছু না বলে কান্না করতে করতে ওনাকে জড়িয়ে ধরি। আবিরও শক্ত করে জড়িয়ে ধরে ওনার বুকে। কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। আবির আমার দুই গালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ায়। আমি চোখ বন্ধ করে নেই। আবির আমাকে বুকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে আছি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে নেয়। হলরুমে বসে টিভি দেখছি। আহিয়া আর ওর আম্মু ডাইনিং রুমে বসে আছে। তুই বিয়ে ছাড়া এখানে আছিস, লোকজন কি বলবে জানলে? কেউ কিছু বলবে না আম্মু। আর আমি 2 দিন হয়ে এখানে এসেছি। ওই মানুষটা অনেক ভালো আম্মু। আমার চিকিৎসার টাকা কি ও দিয়েছে? আম্মু, উনিই দিয়েছে। আর আমাদের বাসা ভাড়া, ছুটকির স্কুল ফি সব কিছু উনিই দিয়েছে। তুই ওনার অফিসে কাজ করিস? আম্মু, করাতো। তবে উনি বারণ করেছে আর কাজ না করতে। বিয়ে যদি করার হয় তাহলে তাড়াতাড়ি করে ফেল। সমাজের মানুষ নয়তো তোদের সম্পর্ক নিয়ে অনেক কথা বলবে। এসব নিয়ে তুমি চিন্তা করো না আম্মু। উনি সব কিছু সামলে নিবে। বলেই আমি ডাইনিং রুম থেকে বের হয়ে হলরুমে এসে দেখি আবির বসে ছুটকির সাথে টিভি দেখছে। আমি এসে আবিরের পাশে বসি। আন্টি কোথায়? আর এত সময় ডাইনিং রুমে কি করলে? আম্মুর সাথে কথা বলছিলাম। ছুটকি, তুই তো রুমে যা তো। ছোট বোন কিছু না বলে চলে যায়। ওকে যেতে বললে কেন? ইম্পর্টেন্ট কিছু বলবে? না মানে কিভাবে যে বলি বুঝতে পারছি না। আমি আহিয়াকে আমার কাছে এনে দু গালে হাত রেখে থুতনিতে কিস করে বলি, এত মানে না করে
কি বলবে সরাসরি বলে ফেলো। না আসলে আম্মু বলছিল আমরা যদি বিয়ে করি তাহলে তাড়াতাড়ি করলে ভালো হয়, সমাজের মানুষ নাকি নয়তো বাজে কথা বলবে, কিন্তু আম্মু তো আর জানে না তার মেয়ে কোন সমাজে এতদিন ছিল। আমি আহিয়ার ঠোঁটে আঙুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলি, আবার সেই পুরনো কথা, এসব বাদ দিতে বলেছি না তোমাকে? আর শোনো, আন্টি ঠিকই বলেছে, আগামী পরশু আমরা বিয়ে করব, ঠিক আছে? তোমার কোনো ফ্রেন্ড থাকলে তুমি ইনভাইট করতে চাইলে করতে পারো, আর কাল আমরা বিয়ের শপিং করতে যাব। আমি মুচকি হেসে আবিরের বুকে মাথা রাখি। আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। কিছু সময় পর আবির রুমে চলে আসি। আমি আসছি বলে আম্মুর রুমে এসে দেখি ছুটকি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ছুটকি ঘুমিয়ে গেছে আম্মু? একটু আগে ঘুমিয়ে পড়েছে। তুই এখনো ঘুমাসনি কেন? আবিরের সাথে বিয়ে নিয়ে কথা বলেছিলাম। আবির বলল পরশুদিন বিয়ে করবে আর কাল শপিং করতে যাবে, তাই তোমাকে জানাতে আসলাম। এটাও তো ভালো খবর। আচ্ছা তাহলে গিয়ে ঘুমিয়ে পড়, কাল তো শপিংয়ে গেলে কখন আসবি তার ঠিক নেই। আমি মাথা নেড়ে রুমে চলে আসি। আবির রুমে নেই। ব্যালকনিতে এসে দেখি আবির দাঁড়িয়ে স্মোকিং করছে। আমি আবিরের কাছে এসে ওনার ঠোঁট থেকে সিগারেট নিয়ে ফেলে দিয়ে বলি, এসব কেন খাচ্ছেন? আপনি জানেন না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? জানি তো, তবে এটা এখন অভ্যাস হয়ে গিয়েছে, চাইলেও ছাড়তে পারি না। আমি আছি তো, আমি আপনাকে আর এসব খেতে দিব না। আপনি বলেছেন না এটা আমার বাসা, আমি যেভাবে বলবো সেভাবে হবে, তাহলে আপনাকেও কিন্তু আমার কথা শুনতে হবে। আমি আহিয়ার কোমরে হাত রেখে আমার দিকে টেনে আনি। আহিয়াকে আমার পায়ের উপরে দাঁড় করিয়ে দিয়ে ওর নাকে নাক ঘষতে ঘষতে বলি, আমার অন্ধকার জীবনে নতুন আলো হয়ে তুমি এসেছ। তোমার কথা না শুনলে কার কথা শুনবো? আচ্ছা, আজ থেকে স্মোকিং করা বন্ধ। আমি মুচকি হেসে আবিরকে আমার দিকে নিচু করে ওনার কপালে চুমু দিই। আবির আমার কোমরে এক হাত রাখে, অন্য হাত আমার মাথায়। আমি চোখ বন্ধ করে নিই। আবির আমাকে ধীরে ধীরে ওর কাছে টেনে নিয়ে আমার ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন দুজনের ঠোঁটে কিস করছি। কিছু সময় পর আবির আমাকে কোলে তুলে রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দেয়। গিয়ে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়ে। আমি চোখ বন্ধ করে আছি। আবির আমার এক হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল রাখে, আমার ওড়না সরিয়ে পাশে রেখে দেয়। এরপর আমার কপালে ঠোঁট ছোঁয়ায়, এক এক করে দুই চোখের পাতায় কিস করে, দুই গালে ঠোঁট ছোঁয়ায়। এরপর নিচের গাল দিয়ে আমার গালে স্লাইড করতে থাকে। আমার পুরো শরীর শিরশির করে ওঠে, মনে হচ্ছে আমার মাঝে আমি নেই। ধীরে ধীরে আমার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি। আবির আমার ঠোঁটে কিস করছে আর হাতের আঙ্গুল দিয়ে আমার নাভিতে স্লাইড করছে। আমি আবিরকে ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছি। আবির আমার গলায় পাগলের মতো কিস করছে। আমি ধীরে দুজনে দুই দেহ এক হয়ে যায়। আমি বিছানার চাদর খামচে ধরে আছি। ধীরে ধীরে দুজনে দুই দেহ এক হয়ে যায়। কিছু সময় পর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে নেই। আমি অফিসের জন্য রেডি হয়ে নাস্তা করে নেই। আমি 1-2 ঘন্টা পরেই চলে আসব, আজকে একটা মিটিং আছে, মিটিং শেষ করেই চলে আসব। তুমি রেডি থেকো, তারপর দুজন শপিংয়ের জন্য যাব। একথা বলে আমি আহিয়ার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেই অফিসের জন্য। আমি রুমে এসে শুয়ে আছি। কাল রাতের কথা বারবার মনে পড়ছে। আবিরের প্রতিটি ছোঁয়া এখনও আমার মনে পড়ছে। আয়নায় এসে দাঁড়িয়ে নিজেকে দেখছি। মুচকি হেসে বেডে এসে শুয়ে পড়ি। মিটিং শেষ করে বাসায় এসে আহিয়াকে নিয়ে চলে আসি শপিং মলে। আহিয়ার জন্য কয়েকটা শাড়ি বের করে দেয়। তারপর আহিয়া বলে আমাকে পছন্দ করতে। তারপর আমি একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে আহিয়াকে নিয়ে চলে আসি ট্রায়াল রুমে। এটা পরে দেখো কেমন লাগে। আপনি নিজের হাতে পরিয়ে দিন। আমি মুচকি হেসে আহিয়াকে শাড়ি পরিয়ে দেই। আয়নার সামনে আহিয়াকে দাঁড় করিয়ে আমি আহিয়ার পিছনে দাঁড়িয়ে আহিয়ার কাঁধে থুতনি রেখে বলি, রানীর মতো লাগছে আমার বউটাকে।
আমি লজ্জা পেয়ে মুচকি হেসে বলি, একটু বেশি হয়ে গেল না এবার? মোটেও বেশি নয়, বরং আরও কম হয়ে গেছে। যদি কবি হতাম তাহলে তোমাকে নিয়ে কবিতার পর কবিতা লিখতাম। আমি লজ্জা পেয়ে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকি। কিছু সময় পর দুজন ট্রায়াল রুম থেকে বের হয়ে দুজন বিয়ের সকল শপিং করে রেস্টুরেন্টে এসে ডিনার করে বাসায় চলে আসি। পরের দিন খুব ধুমধাম করে আমাদের বিয়ের আয়োজন করা হয়। বউ সেজে স্টেজে বসে আছি, অনেক মেহমান এসেছে। আমার পাশেই বসে আছে আবির। হঠাৎ আমার চোখ সামনে যেতেই একজনকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে ওঠে। সামনে অঙ্কন দাঁড়িয়ে আছে। আমি আবিরের হাত শক্ত করে চেপে ধরে ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে আহিয়াকে এমন করতে দেখে ওর দিকে তাকিয়ে দেখি ও ভয়ে কাঁপছে। আহিয়া ইশারায় সামনে তাকাতে বলে। আমি সামনে তাকিয়ে দেখি অঙ্কন দাঁড়িয়ে আছে। আমি আহিয়াকে বসতে বলে উঠে পিছনে চলে যাই। একজন পুলিশকে টাকা দিয়ে অঙ্কনকে দেখিয়ে বলি যে কাল সকালের সূর্য যেন ওর জীবনে আর না আসে। পুলিশ টাকা নিয়ে চলে যায়। আমি এসে আহিয়ার পাশে বসি। অঙ্কন আমাদের দিকে এগিয়ে আসতে গেলে আহিয়া ভয়ে ভয়ে বলে, অঙ্কন সাহেব তো আমাদের দিকে আসছে। উনি যদি এখন সব বলে দেয় তাহলে কি হবে? আমার আম্মু যদি এসব শুনে তাহলে মরে যাবে। ভয় পাবার কিছুই নেই, চুপচাপ দেখো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। ভয়ে ভয়ে আমি সামনে তাকিয়ে দেখি একজন পুলিশ এসে অঙ্কনকে ধরে নিয়ে যায়। আমি স্বস্তির এক নিঃশ্বাস ফেলি। আবিরের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে মাথা নিচু করে বসে থাকি। কিছু সময়ের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আছি দুজন। আহিয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছে। আমি আহিয়ার ঘোমটাটা তুলে ওর কপালে চুমো দেই। আহিয়া বেড থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করে। আমি বসা থেকে উঠে আহিয়াকে তুলে বুকে জড়িয়ে ধরে বলি, ভয় পাবার আর কোনো কারণ নেই। অঙ্কন নামে অধ্যায় শেষ। ঠিক বুঝলাম না আপনার কথা। অধ্যায় শেষ মানে? কাল সকালের সূর্য ওর লাইফে আর আসবে না। পুলিশ ওকে ধরে জেলে নয়, পৃথিবী থেকে বিদায় করার জন্য নিয়ে গিয়েছে। পুলিশ আপনার কথা এসব করছে? টাকা থাকলে সব কিছু নিজের পকেটে রাখা যায়। তুমি এসব বাদ দাও। আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর আর শ্রেষ্ঠ রাত। সবার জীবনে এই রাত একবারই আসে। আজ আমাদের সেই রাত। অন্য কিছু নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ করি। পচা লাগে একটা, মুখে কিচ্ছু আটকায় না, তাই না? আমার লজ্জাবতী বউ তো দেখছি লজ্জায় লাল হয়ে গোলাপি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ইচ্ছে করে এখন আমাকে আরো বেশি করে লজ্জা দিচ্ছেন। বলেই আহিয়া আমার বুকে মাথা রাখে। আমি আহিয়াকে জড়িয়ে ধরে বেডে শুয়ে পড়ি। আহিয়া আমাকে নিচে শুয়ে দিয়ে আমার উপরে শুয়ে পড়ে। কি করছো এটা? মনে হচ্ছে আমার বউ আমাকেই রেপ করছে। যা আপনি মনে করেন, বলেই আমি আবিরের কপালে চুমু দিই। এরপর আবিরের দুই চোখের পাতায় কিস করি। ধীরে ধীরে আবিরের ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিই। দুজন দুজনকে জড়িয়ে ধরি একে অপরের ঠোঁটে কিস করতে থাকি। কিছু সময় পর আবির আমাকে শুইয়ে দিয়ে নিচে নেমে আমার কোমর থেকে শাড়ির আঁচল সরিয়ে নাভিতে ওনার ঠোঁট দিয়ে স্লাইড করতে থাকে। আমি আবিরের চুল খামচে ধরি। আবির ধীরে ধীরে ওপরে উঠে এসে আমার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। এরপর দুজন ডুবে যাই একে অপরের মাঝে। আর কি শুনতে চান আপনারা? এবার কান বন্ধ করুন, আর কিছু বলতে পারবো না। লেখক সাহেব লজ্জা পেয়ে ঘুমিয়ে গেছে। আপনারাও ঘুমিয়ে পড়েন, আমরাও আসছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।